বাংলাদেশের ভবিষ্যৎ কেমন দেখছেন? বাংলাদেশের কি আশু ভবিষ্যৎ না দূরবর্তী ভবিষ্যৎ? ওই যে একটা জোকস আছে না, আপনাকে চা দিব, হ্যাঁ দেন লাল চা না দুধ চা, হ্যাঁ খালি প্রশ্ন করতে ব্যাপারটা এরকম না। আপনি খুব সংক্ষেপ করে মানে এখনকার ভবিষ্যৎ বলেন যে আমরা যে বর্তমানে সংকটের মধ্যে যেখানে রয়েছি, এই সংকট আমাদের কতদিন নাগাদ সামনে একটা ভালো দিনের দিকে আগাতে পারবো? এই প্রশ্নটির উত্তর পৃথিবীতে কোন রাষ্ট্রবিজ্ঞানী আপনাকে এই মুহূর্তে দিতে পারবেন। আপনি আমাকে যে প্রশ্ন কত দিনে, কারণ রাষ্ট্রবিজ্ঞানীরা গণক নয়। কিন্তু আমি যেটা বলেছিলাম যে বাংলাদেশ, আবারও বলি একটু শেষ করে এটা বলে, যে একটা পলিটিক্যাল পোলারাইজেশন এখানে তৈরি হচ্ছে। একদিকে হচ্ছে প্রফেসর ইউনূসকে ঘিরে বিভিন্ন এন্টি আওয়ামী লীগ ইসলামপন্থী দলগুলো, যারা বাংলাদেশের মূল ইসলামপন্থীর ধারা, তাদের সাথে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি, তারা চাচ্ছে সংস্কারের হোক এবং নির্বাচনকে যতটা সম্ভব প্রলম্বিত করা যায়। হ্যাঁ, সেটা কতটা দূর এটা হচ্ছে তাদের লক্ষ্য আপাতত। আর বিএনপি সিপিবি এরা চাচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ইলেকশন, এবং ইলেকশনের পরে সংস্কার কার্যক্রমটি হোক। সুতরাং এই ধারা কেন্দ্র করে যদি এই দুটি ধারা একসাথে আসতে না পারে, একটা সমঝোতা আসতে না পারে, হয় নির্বাচন বা যে কোনো একটা জায়গায়, তাহলে বাংলাদেশ মানে ডাউন দ্য রোড আগামী কয়েক মাসের মধ্যে আর একটু সাংঘর্ষিক অবস্থানের দিকে চলে যেতে পারে। এই আশঙ্কা কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, যেটা হলে আগামী দিনে বাংলাদেশ একটা সংঘাতপূর্ণ বাংলাদেশ আমরা দেখতে পারি। আর তারা যদি ওই যে আমরা যে আলোচনার মধ্যে যেটা আমরা করছিলাম, যে ডেমোক্রেটিক মাইন্ডসেট, এত শিক্ষার পর 54 বছর তো কম। শুনে আমি একটা কথা বলি, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে ডেমোক্রেসির জন্য, শুধুমাত্র একটি ভোট দেওয়ার জন্য বারবার রক্ত দিয়েছে। পৃথিবীর ইতিহাসে আপনি একটি রাষ্ট্র খুঁজে পাবেন না। সেই 69 বা আরো আগে থেকে যদি শুরু করে, ওটা ধরে বাদ দেবে, স্বাধীন বাংলাদেশও এত রক্ত শুধুমাত্র জনগণ একটি ভোট দেওয়ার জন্য দিয়েছে। ঠিক আছে, সুতরাং এইটা থেকে যদি পলিটিক্যাল পার্টিস গুলো, হোয়াট এভার আপনি লেফট হন বা ইসলামিস্ট হন, শিক্ষা নিয়ে ডেমোক্রেটিক মাইন্ডসেটকে নিয়ে যদি তারা কাছাকাছি এসে গণতান্ত্রিক ভাবে ডায়ালগের মাধ্যমে এই যে সংকটের দিকে যাচ্ছে আমরা দেখছি, সেটাকে যদি সেট করতে পারেন, সলভ করতে পারেন, বাংলাদেশের জন্য আসলে একটা ব্রাইট ফিউচার আছে। আর যদি না করতে পারেন, তাহলে বাংলাদেশ আবার একটি সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। এখন ধরেন যদি সরকার নিজে এই দুই পক্ষের একটি পক্ষের অবস্থা অবলম্বন করে, ধরেন ডক্টর ইউনূস এবং তার আগে করেছি, তারপরে প্রশ্নটি আবারও করছি, কারণ এটির মধ্যে সমাধান আমার মনে হয় আছে। সেটি হচ্ছে যে যখন সরকার এই দুই পক্ষের মধ্যে একটি পক্ষের দিকে তার ঝোঁক থাকে, একটা পক্ষকে প্রতিনিধিত্ব করে, রাইট? ওকে, তখন সেকুলার অংশটি তো কি বলবো এটাকে সাপ্রেসড হবে, এটাই স্বাভাবিক নাকি? সেকুলার অংশ কারা? আপনি বললেন তো বিএনপি, সিপিবি, অন্যান্য যারা আর কি। আমার উত্তরটার মধ্যে আছে, আমি বলেছি যে সবাই, ইনক্লুডিং প্রফেসর ইউনূস সরকার, ইসলামিস্ট, বিএনপি, সবাই, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, সবাই যদি সংকট থাকবে, আপনার আমার মতে আমি পার্টিকুলারলি বলেছি ডক্টর ইউনূস এখন তিনি প্রতিনিধিত্ব করছেন, আপনার কথা অনুযায়ী তিনি প্রতিনিধিত্ব করছেন এনসিপি। আমি আপনার কথা কিন্তু মিসকোট করবেন, আমি বলিনি যে উনি প্রতিনিধিত্ব করছে একটি বারের জন্য, কিন্তু আমি বলিনি। আমি বলেছি যে প্রফেসর ইউনূস বা তারা যে সংস্কারটাকে চাচ্ছেন, তাদেরকে সমর্থন করে একটা ধারা দাঁড়াচ্ছে ইসলামপন্থী এবং জাতীয় নাগরিক পার্টি ইত্যাদি কমিশন। আমি প্রতিনিধিত্ব করার কথাটা বলে, দুটি কিন্তু ভিন্ন টার্মগুলি কিন্তু খুব সাংঘাতিক বিষয় আছে আপনার একটা শব্দের চয়নে। আর দ্বিতীয় হচ্ছে যে বিএনপি সিপিবি এই ধারাটা চাচ্ছে যে আফটার ইলেকশন আপনার সংস্কারটা হোক, যেটা করা। বাংলাদেশ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইসলামিক ধারা আর একটা হচ্ছে সেকুলার ধারা। না, এই ওই আলোচনায় যায় না, সেটা এত সিম্পলি কোয়েশ্চেন করা যায় না, সেটা বাদ আপনি মূল প্রশ্ন থাকুন। মূল প্রশ্ন এই দুই ধারার মধ্যে ডক্টর ইউনূস কোন ধারাকে বেছে নেবেন সেটা ওনাকে জিজ্ঞেস করবো, উনি কথা আমরা দেখবো। আমি যেটা বললাম রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে আপনি আমাকে যেটা বলতে চাচ্ছেন, আপনি মূল প্রশ্ন থাকুন, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেছে। আমি আবারও বলেছি, যদি দা বুঝতে পারেন আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে দুইটা পোলারাইজেশন তৈরি হচ্ছে, একটা রূপ নিচ্ছে, একটা ফর্মেটিভ ফেজে আছে, এই মুহূর্তে এসে ওনারা যদি সেটা রিয়েলাইজ করেন, ঠিক আছে, এবং এই যে আপনার পোলারাইজেশন, এটাকে যদি ডেমোক্রেটিক পন্থায় ডায়ালগের মাধ্যমে সলভ করার চেষ্টা করেন, তাহলে চমৎকার।
আর যদি সেটা না করেন তাহলে আবার সংঘাত হবে। আপনি নিশ্চয়ই উত্তরটা পেয়েছেন। এরপরে আর কোনো প্রশ্ন থাকার কথা নেই। এটার বাংলাদেশে খেলাফত ঘোষণা হবে এই ধরনের মানে একটা অবান্তর প্রশ্ন, মূল ইয়ে থাকেন এই সমস্ত কথা এখানে বলার কোনো মানে হয় না। আচ্ছা, আপনি শেষ করুন। ডক্টর ইফতেখার, আমি শেষ করব, তারপরেও কিছু প্রশ্ন করতে ইচ্ছা করে, বুঝছেন? আপনি এখন আসল বিষয়টা অন্যদিকে নিয়ে যান। কোনটা? কেন এই যে আমি তো বলেছি, আমি তো ওই যে ওই সরলীকৃত বড় বড় ইয়াতে আমি কথা বলতে ইয়ে না। আপনি আমাকে এনেছেন এই সমস্ত মাইক্রো বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য, তাই না? এই আর কি। আপনি যদি আমাকে বলেন সিভিল সোসাইটি বাংলা সুশীল সমাজ, ওইটা নিয়ে আমি কথা বলি, আমি তো সেটা বলবো না। আমি এটা বাংলা মনে করি না সুশীল সমাজ, আমি সেকুলারিজমের বাংলা মনে করি না ধর্ম নিরপেক্ষতা। সেটা এগুলো অনেক টার্মিনোলজি, অনেক একাডেমিক ডিসকাশন, অধিকার যায় না। আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলুন। ঠিক আছে, এখন আপনার কথা খুব স্পষ্ট। আগামীর যদি খুব দ্রুত নির্বাচন না হয় তাহলে সংঘাত অনিবার্য। সংঘাতের দিকে বাংলাদেশ হয়তো যেতে পারে যদি নির্বাচনটা খুব ইয়ে না হয়, মানে ডিসেম্বর যদি ক্রস করে যায়, এটা কিন্তু তাহলে একটা খুব মানে নেতিবাচক দিকের দিকে ইঙ্গিত করে, যেটা মানে কি বলে কাম্য নয় কারোর জন্য। কারণ আমরা মানুষ কিন্তু, ছাত্র সমাজ, জনগণ কিন্তু তাদের প্রাণ জুলাই আগস্টে দিয়েছিল ওই একই বেসিক জিনিস, কিন্তু ওইটা ভোট দেওয়ার জন্য, মাত্র একটি ভোটের জন্য। পৃথিবীর ইতিহাসে এই জিনিসটা দেখবে না, বারবার মানুষ রাস্তায় নেমে এসেছে, বারবার প্রতারিত হয়েছে। আমি আবার বলি, বারবার প্রতারিত হয়েছে। আমি তো বলি বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বা ভোটাধিকার অর্জন করতে গিয়ে দেশই স্বাধীন করে ফেলেছে। অবশ্যই, চমৎকার বলেছেন, রাইট। 1970 তাই তো, এই ভোটের অধিকারের জন্য, ক্ষমতার জন্য দেশটাকে স্বাধীন করতে হবে, বেসিক। আচ্ছা, প্রশ্ন শেষ করতে চাইছিলাম, কিন্তু তারপরে এই প্রশ্নটি না করলেই বোধহয় না। সেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভবিষ্যৎ কি দেখছেন? আপনি অনেকেই বলছে যে আর জীবনেও আসতে পারবে না তারা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভবিষ্যৎ কি, এইটা আসলে বলতে হলে আমাদের আগে সময় নিতে হবে, কিন্তু এটা আসলে একটা লম্বা আলোচনার বিষয়। এটা আমরা আপাতত পেন্ডিং রাখি। এটা নিয়ে আমি একটা মানে কাজ করার চিন্তা করছি। এবং আমি শুধু এইটুকু বলে রাখি যে আমি লেখার যে শিরোনামটা চিন্তা করেছি, কেন আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের রাজনীতি ফিরে আসা দুরূহ হবে, মানে কঠিন হবে। ইট উইল বি নট এ ইজি মানে টাস্ক, তাদের জন্য ইজি হবে না ফিরে আসাটা। এটা বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ফেস করে। এটা খুবই চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জিংটা শুধু এক্সটার্নাল তা না, তাদের ইন্টারনালি ওগুলো তো করেছিল, গণহত্যা তত্ত্ব আছে, ওগুলো বাদ দিচ্ছি। ভিতর থেকে এই দলটি যাতে দাঁড়াতে না পারে, আমি এক কথা বলি, এত ব্যাখ্যা যাচ্ছে না, সমস্ত মেকানিজম শেখ হাসিনা এবং তারা এগুলো করে দিয়ে গেছে, দলটা কোনো দাঁড়াতে না পারে। তাদের ব্যর্থতার জন্য কিন্তু তাদের ফিরে আসা, যদি ফিরে আসতে পারে, অনেক দুরূহ একটা ব্যাপার। এটা খুব সহসা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ হয়তো ফিরে আসবে। আমি আবার হয়তো বলছি, বাংলা শেষ কথা বলে কিছু রাজনীতি এমনটা 75-এর পরেও বলতো আর কি। 75 2024 এক জিনিস না, ভিন্ন জিনিস, সুতরাং দুটোকে একসাথে মিলাবেন না। জি জি, নিশ্চয়ই সময় সব কথা বলে দেবে। ডক্টর সৈয়দ ইফতেখার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আর শেষ যদি কিছু বলতে চান ডক্টর ইফতেখার। শেষ কথা হচ্ছে, আমি শুধু এটাই বলতে চাই যে বাংলাদেশকে যদি উজ্জ্বল বাংলাদেশ আমরা দেখতে চাই, একটা চমৎকার বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, তার প্রথম এবং প্রাথমিক শর্ত হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ। যতক্ষণ গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দাঁড় করতে না পারবো, ততক্ষণ ওই বাংলাদেশের একটা ব্রাইট ফিউচার, কিছু ইকোনমিক ডেভেলপমেন্ট হেয়ার এন্ড দেয়ার হতে পারে, কিন্তু ওই যে আপনার অনিশ্চয়তা, শঙ্কা, ষড়যন্ত্র, দেশের স্বাধীনতা, সার্বভৌম, এই যে এতগুলি টার্ম আমরা বের করে ফেলছি, এগুলি থাকতেই থাকবে। সুতরাং এগুলো থেকে মুক্তির একমাত্র, বাংলাদেশের মানুষ বহু রক্ত দিয়েছে, অনেক হয়েছে। এইবার লেটস সবাই মিলে আমরা একটা ইনক্লুসিভ, একটা ডেমোক্রেটিক বাংলাদেশ গড়ে তুলি, একটা লিবারাল বাংলাদেশ গড়ে তুলি, যে বাংলাদেশের প্রতিটি মানুষের একটা সম অধিকার, সমমর্যাদা, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ইকুয়াল বেসিসের একটা বাংলাদেশ গড়ে তুলি। সেটা আইনগত, রাজনৈতিক, নাগরিক অধিকার, যেখানে সবার সম অধিকার থাকবে। সেটা যদি করতে পারি, তাহলে আমাদের এই আত্মত্যাগ প্রাণ দেওয়াটা সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনার আশা পূরণ হোক সেই প্রত্যাশা করছি। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজনে ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ। তিনি আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেম, ওয়েস্ট ভার্জিনিয়ার একজন শিক্ষক। আমার সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। তিনি রাজনীতি বিশ্লেষক। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।